ব্রেকিং নিউজ। স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যার খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী। তাকে খুঁজে বের করে পিটিয়ে আবারও ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী। লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে ৩০ বছরের একটি ছেলে দাম্ভিকতার সাথে বসে আছে। উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছে। যে ছেলেটির মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে বলে মনে হলো। বা হাতের মুঠোয় ফোনটি শক্ত করে রাখে, চোখ মুখ অজস্র ক্রোধে ভরপুর, ডান হাতের এক আঙ্গুল পিস্তলের ট্রিগারে। ছেলেটি দুপাশে কালো পোশাক পরিহিত প্রায় ১৫ জন লোক দাঁড়ানো, যাদের প্রত্যেকের চোখে কালো চশমা। ছেলেটি এই ঘাড় এদিক ওদিক নাড়ায়, ক্রোধান্বিত মুখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটেছে। ধীরে ধীরে সেই হাসি বিদঘুটে হতে শুরু করেছে। নিস্তব্ধ ঘর জুড়ে বিদঘুটে হাসির শব্দ ছড়িয়ে পড়ে। প্রত্যেকে আতঙ্কগ্রস্ত। ছেলেটির পিস্তলের ট্রিগারে দুবার চাপ দেয়, সাথে সাথে তার সম্মুখ বরাবর একটি বড়সড় অ্যাকোয়ারিয়াম ফেটে সব পানি আছড়ে পড়ে মেঝেতে। রং বেরঙের বড় বড় মাছগুলো পাগলের মতো চারিদিকে ছুটে বেড়ায়, পানিতে হাবুডুবু খাওয়ার আশায় ছটফটায়। ছেলেটি উঠে দাঁড়ায়। তার পরনে সাদা শার্ট, কোট, সাদা প্যান্ট। এখনো পুরো মুখ জুড়ে ক্রোধের ছড়াছড়ি। কয়েকটা মাছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে মালিকের চরণে মাথা ঠেকায়। বোধহয় পানির সন্ধান না পেয়ে এহেন কাজ তাদের। ছেলেটি ডান হাতের পিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে, ঘাড় নাড়ল কয়েকবার পাগলের ন্যায়। কয়েক সেকেন্ড না পেরোতেই তার বাঁদিকে দাঁড়ানো একটা লোকের কপাল বরাবর পিস্তল ঠেকায়। লোকটা ভীত হয়, গলা শুকিয়ে কাঠ হয়। সামনে দাঁড়ানো তাদের বসের ভাই, বস, যার পাশে তাদের কলিজা হাতে নিয়ে থাকতে হয়। ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে চেয়ে হুঙ্কার ছেড়ে বলে, কে করেছে এই কাজ? হইছি। লোকটি তার বসের কথার উত্তর দিতে পারে না, দিবে কি করে? তার কাছে এমনকি কারো কাছের উত্তর নেই, কেউ জানে না। অথচ তাদের বস কোনো কথা শুনে না। লোকটি ভীত ঢোক গিলে দৃষ্টি নিচু, কিছু বলার সাহস হয় না। ছেলেটির দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটার দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে ডান দিকে সারিবদ্ধভাবে দাঁড়ানো ৫ জন লোকের পা বরাবর দক্ষ হাতে একে একে শুট করে দেয়। প্রত্যেকের মাঝ থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে আসে, তবে ছেলেটির মাঝে কোনো ভাবান্তর নেই। তার সামনে দণ্ডায়মান লোকের পেট বরাবর পিস্তল ঠেকায় পুনরায়। লোকটির সাথে সাথে তার বসের দিকে তাকায়, অপরাধীর ন্যায় বলতে নেয়, বস, আমাকে পুরো লাইন শেষ করতে পারে না, মাঝপথে থেমে যায়। তার বুলি পরপর দুটো শুট করে দেয়। ছেলেটি আধমরা লোকটিকে বাহাতে ধাক্কা মেরে ফেলে দেয়। সকলে পায়ে গুলি খাওয়ার পরও শান্ত হয়ে আছে, মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এই যাত্রায় তারা বেঁচে গিয়েছে বলে। মাফিয়ার বেশে থাকা ছেলেটি গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পিছু পিছু যায় অক্ষত লোকগুলো। কয়েক পা এগোনোর পর সামনে একটা মেয়েকে দেখে ছেলেটার পা থেমে যায়। মেয়েটির পরনে সাদা শার্ট প্যান্ট। মেয়েটা একজন গার্ড বোঝা যাচ্ছে। ছেলেটি মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। ফোনে পোস্টটিতে চোখ বুলালো একবার, আবারও মেয়েটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে। লামিয়া? ছেলেটি ফোন পকেটে রেখে বাঁ হাতের 2 আঙ্গুল ইশারা করে গুরুগম্ভীর কণ্ঠে বলে, কাম। মেয়েটা ভীতি ঢোক গিলল, তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই। ছোট ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে। মেয়েটি কাছাকাছি আসতে ছেলেটি বাহাতে মেয়েটি চুলের মুঠি চেপে ধরে। মেয়েটি ভয়ে চেঁচিয়ে ওঠে। ছেলেটি বিন্দুমাত্র সময় ব্যয় না করে মেয়েটির পেট বরাবর পরপর 3টে শুট করে দেয়। মেয়েটির চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। ছেলেটি মেয়েটার চুলের মুঠি ছেড়ে দিলে মেয়েটি বাম দিকে হেলে ঠাস করে পড়ে যায়। মেয়েটির থেকে কয়েক হাত দূরে দাঁড়ানো জেডি মেয়েটির এহেন পরিণতিতে তার উপর আহামরি প্রভাব ফেললো বলে মনে হয় না। তবে তার দৃষ্টির সামনে দাঁড়ানো ছেলেটির পানে চোখে মুখে কৌতূহল মৃদুস্বরে আওড়ায়। এভি? নিজের নামে ছোট্ট ফর্ম শুনে অ্যাবি সামনে তাকায়। চোখে মুখে এতক্ষণে জমা ক্রোধ মিলিয়ে যেতে শুরু করেছে। তার মতে তার সাথে যে ফাজলামো করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে। আদৌ কি এটা সত্য? অ্যাবি জেডির দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে। জেডি ভ্রু কুচকে বলে, সব ঠিকঠাক? অ্যাবি হাতের পিস্তল দ্বারা কবার কপাল ঘষল। জেডির দিকে চেয়ে এখনো গম্ভীর গলায় বলে, বলোকে। জেডি হাসলো। পিছনে দাঁড়ানো গার্ডগুলোর মাঝে কারো মাঝেই তেমন কোনো ভাবান্তর নেই, তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে। মানুষ খুন করে কি সুন্দর দুজনে হাসে। অবশ্য তারা এসব দেখে অভ্যস্ত। অ্যাবি সামনের দিকে এক পা বাড়ায় জেডির দিকে এগোনোর জন্যে। তখনই তার মাথা ঘুরে উঠে থেমে যায় এগিয়ে আনতে চাওয়া দ্বিতীয় পা। বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায়। দৃষ্টি ঝাপসা লাগছে, মাথায় কি যেন কিলবিল করছে। প্রচণ্ড মাথা ব্যথায় কয়েক সেকেন্ডের ব্যবধানে অ্যাভির শরীর নেতিয়ে আসে, দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারায়। ধপ করে বসে পড়ে হাঁটু গেড়ে। হাত থেকে পিস্তল পড়ে ছিটকে যায়।
জেডি অ্যাভির বেহাল দশায় আটকে ওঠে। অ্যাভির দিকে দৌড়ে আস্তে আস্তে চিৎকার দেয়। এবি, সামনে শয়নরত মেয়েটির লাশের উপর দিয়ে এক লাফে ডিঙিয়ে জেডি অ্যাভির পাশে এসে বসে। ততক্ষণে অ্যাভি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। জেডি অ্যাভির দুগালে হাত রেখে কাপা কণ্ঠে বলে, এবি, এবি, হোয়াট হ্যাপেন্ড? চোখ খোল এবি। নিস্তেজ হয়ে পড়ে থাকা অ্যাভি কোনো সাড়া দিল না। জেডির দৃষ্টি জুড়ে অসহায়ত্ব। একজন গার্ড বিড়বিড় করে। যেমন কর্ম তেমন ফল। সাথে সাথে জেডি তার পিছন থেকে পিস্তল বের করে সামনে দণ্ডায়মান গার্ডের বুক বরাবর পুরো 6টি গুলি একাধারে করে লোকটির বুক একেবারে ঝাঁঝরা করে দেয়। দৃষ্টিতে আগুন জ্বলছে। বাকিদের উদ্দেশ্যে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে বলে, ওকে গুড়ে গুনে 100টা পিস করবি। গো ফার্স্ট। কথাটা বলে জেডি হাতের পিস্তল ছুঁড়ে ফেলে অ্যাভির দিকে তাকায়। মুহূর্তে এই চোখে মুখের হিংস্রতা মিলিয়ে যায়। ফুটে উঠে তীব্র অসহায়ত্ব। থেমে থেমে আওড়ায়, এবি প্লিজ কাম ব্যাক প্লিজ। ভোরের আলো ফুটেছে আরো ঘন্টা 2 আগে। ধরনীর বুকে মিষ্টি রোদ আছড়ে পড়ছে। যার কিছু অংশ ব্যালকনিতে জায়গা করে নিয়েছে, আবার কিছু অংশ সন্ধ্যার চোখে মুখে এসে পড়েছে। মেয়েটির পরনে সাদা শাড়ি, তারপর একটি পাতলা চাদর জড়ানো। দৃষ্টি বাগানের একদিকে নিশ্চিন্তে দণ্ডায়মান বকুল গাছটির দিকে। সন্ধ্যা থেকে থেকে একা একা বিড়বিড়িয়ে কিছু বলে, কখনো নিশ্চুপ হয়ে যায়, আবার কখনো চোখের কোণে ঝাপসা হয়। গত 10 মিনিট যাবৎ আসমানি নওমান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিলেন। ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে মৃদুস্বরে বলে, খাবি না জান্নাত? অনেক বেলা হয়েছে। ভদ্রমহিলার কথায় সন্ধ্যার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। একবারও তাকালো না পর্যন্ত খালাম্মার পানে। ব্যালকনির গ্রিলের সাথে মাথা টেকিয়ে চোখ জোড়া বুঝে নেয় সে। আসমানি নওয়ান একটা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে মেয়েটার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে, আর কখন খাবি মা? সন্ধ্যা একটু হাসলো বোধহয়, বলে, অপেক্ষা করছি আম্মা, অপেক্ষা, একটু অপেক্ষা করতে দাও। কার জন্য অপেক্ষা করছিস? তোমার ছেলে আর আর আমার স্বামী। সে যে আর মাঝপথে থামিয়ে দেয় সন্ধ্যা। চোখ মেলে তার খালাম্মার দিকে চেয়ে বলে, জানি সে নেই, তবুও অপেক্ষা করব। মিথ্যে অপেক্ষা কেন? বাধা দাও আমায়। এভাবে ভালো লাগে? একা খেতে ইচ্ছে করে না। তুমি যাও, আমায় একা থাকতে দাও। এটুকু বলে সন্ধ্যা পুনরায় চোখ বুজে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যার লাল লাল দুটো চোখ দেখে অবাক হলেন না, তবে ভেতর থেকে তীব্র আর্তনাদ দেওয়া ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। খুব বুঝলো সন্ধ্যা গত রাতে ঘুমায়নি। এ তো নতুন নয়, গত 4 মাসে মেয়েটা 4 রাত ঠিক করে ঘুমিয়েছে কিনা ঠিক নেই। সে বলে, রাতে ঘুমাস না কেন বলতো? এভাবে চলতে থাকলে বাঁচবি? সন্ধ্যা হাসলো। মেয়েটা আজকাল প্রায়শই হাসে, অথচ তার হাসিতে প্রাণ থাকে না। মৃত হাসি তার মুখে অনায়াসে ফোটে আজকাল। বলে, রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আর তোমার ছেলে আমার সাথে গল্প করে। সে অনেক গল্প, আবার খুব সুন্দর করে হাসে। কিন্তু থেমে যায় সন্ধ্যা। শুকনো হয়ে আসা গলা ভেজায় কয়েকবার ভাঙা ভাঙা স্বরে বলে, সে আর আমার ভালোবাসে না আম্মা। আমি তাকে ছুতে গেলে সে হারিয়ে যায়, আর তারপর আর আসে না সে। আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয়। সে আসে, কথা বলে আমার সাথে, থেকে থেকে খুব হাসে জানো। আমিও মন ভরে দেখি। ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে, সেও হারিয়ে যায়। আমি অসহায় হয়ে পড়ি, গলা ফাটিয়ে ডাকে তাকে, আর একটু থেকে যেতে বলি, কিন্তু সে বসে না আমার পাশে। সে যে স্বার্থপর হয়ে গেছে, এখন আর আমার কথা রাখে না সে, তাই চলে যায়। আমাকে রেখে শুধু চলে যায় সে। আসমানি নওয়ানে চোখ জোড়া ভিজে ওঠে। গত 4 মাসের প্রথম 1 মাস যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, কি জানি সন্ধ্যা তখন কিভাবে ছিল। সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করলো। তার এই মেয়েটাকে আগলে রাখতে হবে তো। সে আসলো মেয়ের কাছে। ততদিনে এই সন্ধ্যার কত শত পরিবর্তন হয়ে গেল। ভদ্রমহিলা নীরব অশ্রু ফেলে। মেয়েটাকে মাঝে মাঝে পাগল লাগে। এসব কথা কোনো সুস্থ মানুষ বলে? আসমানি নওয়ান শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, খেয়ে নিবি চল, তারপর ডক্টরের কাছে নিয়ে যাব। সন্ধ্যা এবারেও হাসলো। ডান চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল বেলকনির রেলিংয়ের উপর পড়ে। মেয়েটা ব্যথিত স্বরে বলে, আমি পাগল নই গো আম্মা, আমি পাগল নই। তোমরা কেন আমাকে সব বারবার পাগলের ডক্টর দেখাও? তবে কেন এসব বলিস? আকাশ কোথা থেকে আসবে বলতো? তুই কেন অবুঝপনা করিস মা? সন্ধ্যা এই পর্যায়ে ফুপিয়ে উঠল। তখনই দরজায় এসে দাঁড়ায় লামিয়া, পরনে কলেজ ড্রেস। প্রতিদিন সকাল করে সন্ধ্যাদের বাড়িতে আসে।
মাঝে মাঝে সন্ধ্যাকে টেনে কলেজে নিয়ে যায়, কখনো বা সন্ধ্যাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে কলেজে যায়, আবার কখনো সে কলেজ মিস দিয়ে সন্ধ্যার সাথে থেকে যায়। সন্ধ্যাকে এভাবে ফোপাতে দেখে মেয়েটি অবাক না হলেও ভীষণ বিচলিত হলো। এগিয়ে সে সন্ধ্যার পিছনে দাঁড়ালো। আসমানি নওয়ান লামিয়াকে দেখে একটু ভরসা পায়। লামিয়ার পাশে দাঁড়ালে লামিয়া ভদ্রমহিলার দিকে চেয়ে বলে, চিন্তা করবেন না আন্টি, ও ঠিক হয়ে যাবে। আসমানি নওয়ান ঝাপসা চোখে চেয়ে রইলেন। নিজেকে সামলে বলে, ওকে খাইয়ে দিও তো মা, কাল রাতেও খাওয়াতে পারিনি। লামিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়, সে খাওয়াবে তার বান্ধবীকে। আসমানি নওয়ান প্রস্থান করেন জায়গাটি। লামিয়া সন্ধ্যার পাশে বসে মৃদুস্বরে বলে, গত রাতে কি বললো আকাশ ভাইয়া? সন্ধ্যা মাথা তুলে চেঁচিয়ে বলে, আমি তো পাগল, কেন এসেছিস পাগলের পাগলামো দেখতে? ঠিক হব না আমি, যাই এবার। কথাগুলো বলতে বলতে সন্ধ্যা লামিয়াকে ঠেলে। লামিয়া অসহায় চোখে তাকায়, মৃদুস্বরে বলে, আমি তোকে কখন পাগল বললাম? এরকম বুক করিস না, আমার কথা শোন। সন্ধ্যা ভেজা কণ্ঠে বলে, উনি নেই তুই জানিস, তবুও কেন বলছিস সে আমায় কি বললো? আমি তো বলেছি আমি পাগল, এখন যা। লামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, মানিস তাহলে, যার জন্য রাতের ঘুম কামাই করিস সেই শুধু তোর কল্পনা? সন্ধ্যা শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে, দু চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ধরা গলায় বলে, সব বুঝি আমি, সব জানি, কিন্তু মানবো কি করে? সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে, ভুলে যেতে শেখায়নি তো। ভীষণ স্বার্থপর সে, আমার ভালো থাকা কেড়ে নিয়ে গেছে সে, হারিয়ে গেছে সে। সন্ধ্যা দুর্বল শরীরটা ব্যালকনির রেলিংয়ে ঠেকায়, শব্দহীন নির্জীব হেসে বলে, সে চলে গেল, যাওয়ার আগে দিয়ে গেল পাহাড় সম দুঃখ। লামিয়া দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সন্ধ্যাকে ধরে টেনে তোলার চেষ্টা করে। সন্ধ্যা ওঠে না। লামিয়া সন্ধ্যাকে টানে আর বলে, এমন বাচ্চাদের মতো করিস কেন বলতো? তুই এখন একা না, নিজের জন্য না হোক পেটে যে আছে তার জন্য হলেও নিজের যত্ন নে। আকাশ ভাইয়ার কথা মেনে হলেও তার অংশের যত্ন নে। সন্ধ্যা নাক টানলো, চোখ বুজে চুপ করে রইল, কিছু বলল না। লামিয়া বেশ শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করালে সন্ধ্যা রেগে লামিয়ার গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয়। লামিয়া বিস্ময় দৃষ্টিতে তাকায়, মলিন গলায় বলে, আমায় মারলি? সন্ধ্যা ঢোক গিলে কাপা স্বরে বলে, আমি ইচ্ছে করে মারিনি। এটুকু বলতে বলতে সন্ধ্যা আবারও ফুপিয়ে উঠে ফোপানো কণ্ঠে বলে, আমি ভালো না, আমি শুধু তোকে আঘাত করি, চলে যা তুই, আমি একা থাকবো। লামিয়া মলিন মুখে চেয়ে রয় বান্ধবীর পানে। সেই বোকাশোকা ভীতু সন্ধ্যা আকাশের সাথেই হারিয়ে গিয়েছে। মেয়েটা যেমন জিদ্দি হয়েছে তেমনি একটু এদিক ওদিক হলেই মেরে দেয়। সন্ধ্যার মারের শিকার অবশ্য সেই হয়েছে এ পর্যন্ত। মাঝে মাঝে ভীষণ অবাক হয় আগে সন্ধ্যার সাথে মেলাতে না পেরে, কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনে পড়লে সন্ধ্যার দেওয়া চড়থাপ্পড় সব মুছে যায়। মন খারাপ হয় প্রিয় বান্ধবীকে এভাবে পুড়তে দেখে। লামিয়া এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা বান্ধবীকে আঁকড়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি পারি না লামিয়া, খুব খারাপ হয়ে গিয়েছি আমি, সবাইকে কষ্ট দিই আমি, কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব, খুব লক্ষ্মী হয়ে যাব আমি। ওনাকে আসতে বল না, আমি তার অংশকে খুব ভালোবাসি, খুব যত্ন করতে চাই তার, কিন্তু আমি ভেঙে যাই, আমার ওনাকে লাগবে। অনেকগুলো দিন হয়েছে ওনাকে ছাড়া, আমি আর পারছি না, আর না। লামিয়া চোখ ভিজল, সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য রাখ পাখি, আকাশ ভাইয়ার অংশ একবার তোর কোলে চলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি। তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছেন। সন্ধ্যা কিছু বলল না। অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হয়। লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোন বের করে বলে, একটা অকাজ করেছি দেখবি? সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। লামিয়া বা হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে তার ফোন সন্ধ্যার সামনে ধরে বলে, দেখ একবার, কনফার্ম হাসবি। সন্ধ্যা লামিয়ার ফোনে চোখ বুলায়। একজনকে মেনশন করে একটা পোস্ট করা, ব্রেকিং নিউজ, স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর খবর, মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছেন স্বামী, তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী। লেখাটা পড়ে সন্ধ্যা ভ্রু কুচকে বলে, এভিকে? লামিয়া অসহায় কণ্ঠে বলে, তোর হাসি আসলো না? আচ্ছা না হাসলি পরে সময় করে হাসবি না হয়, চিনি না একে, লিস্টে ছিল, একটু মজা করলাম আর কি। সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে, ঝামেলায় পড়লে সেখানে আমি যাব না। লামিয়া গালে হাত দিয়ে বলে, কি বলিস? আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে, তোর এক থাবড়া খেলে বিপক্ষ দল বাপ বাপ করে পালাবে। ঝামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানেই। সন্ধ্যা কিছু বলল না। লামিয়া পিছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে সন্ধ্যার মাথার উপর তার থুতনি রেখে বলে, এই পাখি, তোকে আমি স্কুটি চালানো শেখাবো বুঝলি?
কালকে থেকেই এই মিশনে নামবো। কথাটা বলে দুহাতে সন্ধ্যার গাল টানে আর বলে, এখন হাসবি? নয়তো খবর আছে, সব তোর হাসির জন্য করছি। প্রতিদান না দিলে ভালো হবে না বলে দিলাম। এবার বোধহয় সন্ধ্যা একটু হাসলো, যদিও চোখে মুখে বিষাদের ছায়া। তবে বান্ধবীর পাগলামো দেখে সে বরাবরই অবাক হয়। মাঝে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, তুই চলে যাস না কেন? আমি পাগলের সাথ কে দেয়? সন্ধ্যার ভেতর থেকে উত্তর আসে, লামিয়ার মতো পাগল বোকাশোকা বান্ধবী তার মতো পাগলের সাথ দেয়। গত দুদিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাড়ি এসেছিল। ইরা অনেকদিন যাবৎ আসতে চাইছিল। সৌম্য তার অসুস্থ বনুকে ছাড়া আসতে পারতো না, ইরাও জোর করতো না। সবশেষে সৌম্য দুদিন আগে ইরাকে নিয়ে বেড়াতে এসেছিল। বাসের মাঝ বরাবর ডান পাশের দুটো সিটে সৌম্য আর ইরা বসেছে। জানালার দিকটায় ইরা বসেছে, পাশের সিটে সৌম্য। বাস এখনো স্থির, আর 5 মিনিট পর ছাড়বে হয়তো। একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজে সকলের ধ্যান ভাঙে। ইরা তাকালো মেয়েটার দিকে। তাদের পাশে অবস্থানরত সিটে বসা এক মায়ের কোলে কান্নারত মেয়ে। ইরার মনে হলো বাচ্চা মেয়েটা তার দিকে তাকিয়ে কাচ্ছে। ইরা ঢোক গেল। বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে আঙ্গুল দিয়ে ইরার দিকে ইশারা করে আর বলে। ইরা তার মুখ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল টেনে দ্রুত মুখে ডান পাশ ঢেকে নেয়। বাহাতে সৌম্য শার্ট শক্ত করে ধরে মাথা নিচু করে নেয়। জলে ভরা চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার কোলে। সৌম্য অবাক হয়ে বাচ্চা মেয়েটির পানি চেয়ে আছে। বাচ্চার মা তার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে। সৌম্য দৃষ্টি নামিয়ে ঢোক গিলল। বাস স্টার্ট দিয়েছে মাত্র, এখনো চলতে শুরু করেনি। সৌম্য তার শার্ট আঁকড়ে ধরা ইরার হাত ডান হাতে চেপে ধরে মৃদুস্বরে বলে, এসো। ইরা একটা বাক্য খরচ করলো না, সৌম্যর পিছু পিছু যায়। সৌম্য ইরার হাত ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। হেল্পার সৌম্যকে দেখে বলে, আরে ভাই, বাস ছেড়ে দিয়েছে, আপনারা কই যান? নেমে যাব সাইড 3। যাবেন না? না, ভাড়া ফেরত পাবেন না কিন্তু। লাগবে না। হেল্পার বাস থেকে নেমে দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে বাস থেকে নেমে যায়। হেল্পার বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয়। সৌম্য ইরাকে নিয়ে কাউন্টারে যায়। এর পরের বাসের টিকিট কাটে। কাউন্টার থেকে জানায় 1 ঘন্টা পর বাস আসবে। সৌম্য ইরাকে নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে। ইরা সেই যে মাথা নিচু করেছে, একবারের জন্য মাথা উঠায়নি। কিছুক্ষণ পর পর ডান হাত উঠিয়ে ভেজা চোখ মুছে সৌম্য মৃদুস্বরে ডাকে। ইরাবতী। সাড়া নেই, না মুখে আর না তো আকার ইঙ্গিতে। সৌম্য কয়েকবার ডাকলো, ইরাবতী, ইরাবতী, ইরাবতী। ইরার চোখের বাঁধ ভেঙেছে। এক পর্যায়ে মেয়েটা ফুপিয়ে উঠল। সৌম্য চোখ বুজে মলিন সুরে বলে, আমি ব্যথা পাচ্ছি ইরাবতী। এ পর্যায়ে ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে দৃষ্টি ফেলে। একই সময় সৌম্য ইরার পানে তাকায়। হাত বাড়িয়ে ইরার পুরো মুখ উন্মুক্ত করে দেয়। ইরার চোখ বেয়ে অশ্রু গড়ায়। সৌম্য চেয়ে রয় ইরার পানে। ইরার মুখের বাঁ পাশের জায়গায় জায়গায় পোড়া, যেটা অতটা বোঝা যায় না, তবে ডান পাশ পুরোটা পোড়া। বাচ্চারা দেখলে ভয় পাবে না, অলরেডি পেয়েছে। আর ইরাবতী পেয়েছে দুঃখ। একসময় যে চেহারার প্রশংসায় সকলের মুখে ফেনা উঠত, আজ সেই চেহারা দেখে সকলে দূরত্ব বাড়ায় তার থেকে, আর বাচ্চারা পায় ভয়। কিন্তু সৌম্য মুগ্ধতা বাড়ে হয়তো। বিশ্ব সুন্দরীদের মুখের দিকে 2 মিনিট তাকিয়ে থাকার ধৈর্য হয় না ছেলেটার, অথচ তার পোড়া মুখের বইয়ের দিকে তাকালে চোখ সরে না। আজও সৌম্য দেখল ইরাকে, সবসময় দেখে। 2 হাতে ইরার চোখ মুছে দেয়। বাঁ হাত ইরার গালে রেখে মৃদু হেসে বলে, আমার ইরাবতীর ভালোবাসার প্রতীক এটা, জন্মদাগের ন্যায় আজীবন রয়ে যাবে। আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা, ভাগ্যবান হওয়ার কারণ বউ তুমি, আমার মুগ্ধতা। অতি আবেগে মেয়েটার চোখ নতুন করে ভরে ওঠে। এতক্ষণের খারাপ লাগা নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। ভাঙা গলায় বলে, অনেক ভালোবাসি তোমাকে। সৌম্যর হাসি দীর্ঘ হয়। ইরার বাঁ হাত তার বুকে চেপে পিছন দিকে সামান্য হেলান দিয়ে চোখ বুজে নেয়। মৃদুস্বরে বলে, আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদতে পারো। ইরা অপরাধীর ন্যায় বলে, দুঃখিত, আর কাঁদবো না। সৌম্য হাসলো। ইরা মুগ্ধ চোখে চেয়ে দেখলো তার শ্যাম পুরুষের হাসি। জেডি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মাত্র ডক্টর তাকে কিছু বলে গিয়েছে, যা শুনে সে বারবার ঢোক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। আসন্ন পরিস্থিতি ধারণা করে সে ভীত হচ্ছে। নিজেকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনের ভেতর যাওয়ার জন্য 2 পা এগিয়ে থেমে যায়। ভেতর থেকে অ্যাভি নিজেই বেরিয়ে এসেছে। জেডি অ্যাভিকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো, কিন্তু অ্যাভি হাসলো না। ক্রোধে ভরা দৃষ্টি জেডির পানে। অতিরিক্ত রাগের চোখের সাদা অংশ লালিত হয়ে আছে। সোনালি চোখের মণি দুটো আরো ঝলমল করে। জেডি কিছু বলতে চেয়েছে, সেই সুযোগ দিল না অ্যাভি জেডিকে। ঝড়ের বেগে তেড়ে এসে জেডিকে ধাক্কা মেরে চিৎপটাং করে ফেলে দেয় মেঝেতে। অ্যাভি জেডির দুপাশে হাঁটু গেড়ে বসে সামনের জেডির
মুখ বরাবর ঘুষি মারতে থাকে। জেডি অ্যাভিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। সকল গার্ড অবাক হয়ে চেয়ে আছে। জেডির অবস্থা খারাপ বুঝতে পেরে কয়েকজন অ্যাভির দিকে গান তাক করে। জেডি ডান দিক থেকে হাত উঠে ইশারা করে, যার অর্থ গান নামাও। একজন বুঝতে পেরে বাকিদের গান নামাতে বললে তারা গান নামিয়ে নেয়। এক পর্যায়ে অ্যাভি শান্ত হয়, তার দৃষ্টি কঠিন। জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে, অথচ ছেলেটা হাসছে। অ্যাভি রেগে জেডির মুখে আরেকটা ঘুষি মারে। জেডি এবার শব্দ করে হেসে ওঠে। ব্যথা পর বিন্দুমাত্র চিহ্ন তার মুখায়বে নেই। অ্যাভি চরম বিরক্ত হয়ে জেডির উপর থেকে উঠে দাঁড়ায়। হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যথাতুর আওয়াজে ভান করে বলে, হে আকাশ, ভিরাজ নওয়ান, মাই এভিজন ট্রিটমেন্ট করা আমার, নয়তো মরে যাব। এবি জেডির দিকে ফিরে রেগে বলে। মর তুই। জেবি ডান হাতে বুক ডলে অসহায়ের ভান করে বলে। দুঃখ পেলাম। এবি বিরক্ত হলো, দাঁড়ালো না এখানে। জেডি জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? বাংলাদেশ। আমিও যাব। স্বার্থপরের বাচ্চা, তুই এখানে পৌঁছে মর। পেরিয়েছে 2 দিন। ঘড়ির কাঁটা তখন সকাল 8:30 ঘরে। লামিয়া সম্মুখে কল করে বলেছে সে আজ সন্ধ্যাকে তার স্কুটি চালানো শেখাবে। এরপর সেদিক দিয়ে একেবারে কলেজে যাবে। মেয়েটাকে ডিপ্রেশন থেকে বের করার উপায় সম্মতি দিয়েছে। তবে বারবার করে লামিয়াকে বলেছে তার বনুকে যেন সাবধানে শেখায়, একা না ছাড়ে। সন্ধ্যা বিছানার ধারে দুপা উঁচু সামান্য করে বসে আছে, পিছনে সৌম্য বসা, যে সন্ধ্যার লম্বা চুলগুলো আছড়ে বেনি করে দিচ্ছে। সামনে ইরা, তার হাতে খাবারের প্লেট। মেয়েটা সন্ধ্যাকে খাওয়ানোর জন্য অনেকক্ষণ থেকে বসে আছে, কিন্তু পারছে না। সন্ধ্যা নিশ্চুপ, একধানে কোন দিকে যে চেয়ে আছে সে হয়তো নিজেও জানে না। খাবার খাবে না কথাটা একবার বলে একেবারে চুপ হয়ে গেছে। শেষমেশ ইরা হতাশ হয়ে চুপ করে বসে রইল। সৌম্য সন্ধ্যার হাঁটু সমান চুলগুলো খুব সুন্দর একটা বিনুনি গেঁথে এরপর সেই বিনুনি পেঁচিয়ে খোপা করে দেয়। কাজ শেষে সৌম্য ইরার দিকে তাকায়। ইরা সৌম্যর দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। সৌম্য চোখ সরায় না। ইরা লক্ষ্য করলো সৌম্য ভীষণ মনোযোগ দিয়ে শুধু তাকিয়ে দিচ্ছে। ইরা মৃদুস্বরে ডাকে, সৌম্য। সৌম্যর ধ্যান ভাঙে। হ্যাঁ। ইরা মৃদু হাসলো। সৌম্যকে তার মাঝে মাঝে অদ্ভুত প্রাণী মনে হয়। তার প্রতি সৌম্য দৃষ্টিতে বরাবরই মুগ্ধতা মিশেছিল, অথচ এখনকার ব্যাপারটা আলাদা। আয়নার সামনে দাঁড়ালে যেখানে তার নিজেরই দৃষ্টি বারবার বুঝে আসে, বিতৃষ্ণা এসে ভিড় জমায়, সেখানে তার স্বামী শুধু তাকে দেখে, মুগ্ধ হয়ে দেখে। ইরা সন্ধ্যার দিকে তাকায়, মন খারাপ করে বলে, বুঝেছি সন্ধ্যা আমার হাতে কেন খাচ্ছে না। আমার এমন বৃষ্টি মুখ দেখলে সন্ধ্যা খেতে ইচ্ছে করে না। যাচ্ছি আমি, তোমার ভাই তোমাকে খাওয়াবে। কথাটা বলেই ইরা উঠে দাঁড়ায়। প্লেটটা সন্ধ্যার সামনে রেখে সোজা হতে গেলে সন্ধ্যা দ্রুত ইরার হাত টেনে ধরে, ঝাপসা চোখে তাকায় ইরার পানে, ভাঙা স্বরে বলে, তুমি এভাবে বলতে পারলে ভাবি? ইরা আবারও মন খারাপ করে বলে, খাচ্ছ না কেন তুমি? কখন থেকে বলছি বলো তো। সন্ধ্যার মলিন মুখখানা আরো মলিন হয়। দৃষ্টি নিচু করে ঘাড় ফিরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। সমুদ দৃষ্টি তার বোনের দিকে। সন্ধ্যা ঢোক গিলে বলে, সোমো ভাইয়া, বিশ্বাস করো আমি ভাবিকে নিয়ে এসব ভাবি না। সম কি বলবে বুঝলো না। ইরা হতাশ চোখে চায়, ভাবলো এটা বললে সন্ধ্যা খেয়ে নেবে, কিন্তু মেয়েটা সত্যি ভেবে নিয়ে আবেগী বাণী ছুটছে তার ভাইয়ের দিকে। ইরা বসলো সন্ধ্যার পাশে। কিছু বলতে চাইলে সৌম্য মাঝ থেকে বলে, বনু, আমরা সবাই জানি তুই কেমন, কিন্তু তুই খেতে চাস না কেন বলতো? পুরো অর্ধেক হয়ে গেছিস। আয়নায় দেখেছিস নিজেকে একবারও? সন্ধ্যার চোখ দুটো ভিজে উঠে বলে, আমার কিছু করতে ভালো লাগে না সোমো ভাইয়া। তোমরা কেউ আমায় বোঝো না, সবাই শুধু আমার সাথে জোর করো। সৌম্য অসহায় চোখে চায় তার ছোট বোনটার দিকে। সন্ধ্যার মাথা তার বুকে রেখে ডান হাত মাথায় আলতো করে বুলিয়ে বলে, আমার ভাগ্নি নয়তো ভাগ্নির জন্য কিছু খেয়ে নে বনু, খাবি না? সন্ধ্যা ভাইয়ের বুকে পড়ে নিঃশব্দে অশ্রু ঝরায়। ভেতর থেকে বেরিয়ে আসে আকাশ শব্দটি, যে সন্ধ্যার মনের মানুষ, যাকে ঘিরে তার পৃথিবী, অথচ সেই মানুষটি আজ নেই, কোথাও নেই। কমাস পূর্বের স্মৃতি চোখের সামনে আজও জলজল করে সুস্পষ্টভাবে। আকাশকে ঘিরে সেই এক একটি রাতগুলো ছিল সোনালি সকালের মতো, যেখানে আকাশ আসতো, তাকে জড়িয়ে ধরতো, ভালোবাসার সাগরে ডুবিয়ে রেখেছিল। সেই ভালোবাসার সাগর উপহার দিয়ে হঠাৎ আকাশ হারিয়ে গিয়েছে। এই তো সেদিন আকাশ তার উপর অভিমান করে বিদেশে পাড়ি জমালো। কত শত অভিমান চেপে অপরিচিত হয়ে উঠল। সন্ধ্যার মন বলতো তার শুভ্র পুরুষ বদলে গিয়েছে, কিন্তু না, সে বদলায়নি। সময় গড়ালো, আকাশের অভিমান ভাঙলো, ডেকে উঠল সে পরিচিত ডাক, শোনাবো। সন্ধ্যা কেঁপে উঠল। মনে হলো তার কানের কাছে এসে আকাশ মাত্র তাকে শোনাবো বলে ডেকেছে। সন্ধ্যা চোখ মেলে ভাইয়ের বুক দেখে হু হু করে কেঁদে ওঠে। বেহিসাবি এমন হয়েছে তার সাথে।
আজও তার কানে আকাশের বলা সেই শোনাবো ডাক বেজে উঠে থেকে থেকে সন্ধ্যার ফোপানি বাড়ে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যার মাথায় পিঠে হাত রেখে বুলায় সান্ত্বনা স্বরূপ। ধীরে ধীরে সন্ধ্যা নেতিয়ে আসে। কান্নার তোড় থামে। থেকে থেকে কেঁপে উঠে সৌম্য বনুর মাথায় একটা চুমু আঁকে। এরপর সন্ধ্যাকে সোজা করে বসিয়ে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকায়। ডান হাতে সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, খেয়ে নে বনু, লামিয়া চলে আসবে। সন্ধ্যা লম্বা শ্বাস নেয়, নিজেকে সামলায়। সৌম্য ইরাকে ইশারায় বোঝায় খাওয়ানোর জন্য। ইরা পরোটা ছিঁড়ে সন্ধ্যার মুখের সামনে নিলে সন্ধ্যা হা করে খাবারটুকু নেয়। ধীরে ধীরে একটা পরোটা শেষ করে আর খেতে চায় না। ইরা জোর করে না। সন্ধ্যাকে পানি খাওয়ায়। সৌম্য ইরা দুজনাই স্বস্তি পায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কলেজ ড্রেস অর্থাৎ কলেজ ড্রেসের বোরখা পরে। ইরা বোরখার উপর সন্ধ্যাকে হিজাব বেঁধে দেয়। সন্ধ্যা চুপ করে ইরাকে দেখে। ইরা তার খুব যত্ন করে, সবাই করে, তার সৌম্য ভাইয়া, খালাম্মা। কিন্তু সন্ধ্যা যাকে একটাবার দেখতে চায় তাকে আর পায় না। বাঁচতে ইচ্ছা করে না মেয়েটার। কিন্তু সে মরে গেলে তার বাচ্চার কি হবে? এই একটি কথাতেই সন্ধ্যার কদম থেমে যায়, স্থির হয়ে যায়। মনের কোণে কিছু শব্দ উকি দেয় যেগুলোর অর্থ তাকে বাঁচতে হবে। লামিয়া আসলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে আসে। বারবার সাবধানে চালাতে বলে লামিয়াকে। সন্ধ্যাকে জানায় কাজ শেষে সে গিয়ে নিয়ে আসবে। লামিয়া সৌম্য আর সন্ধ্যাকে দেখে মন ভরে। তার ভাই বোন কিছুই নেই। সৌম্যকে দেখে দুঃখ বোধ হয়। ইস, একটা বড় ভাই নামক ছায়া যদি তারও থাকতো। অবশ্য সে সন্ধ্যার ফ্রেন্ড হওয়ার চক্করে সৌম্য তাকেও বড় ভাইয়ের মতো ট্রিট করে। লামিয়ার ভীষণ ভালো লাগে। গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে অ্যাভি। পিছু পিছু জেডিও এসেছে। কিন্তু বেচারা গরম। অ্যাভির সঙ্গে কথা বলা তো দূর, কাছেও ঘেঁষতে পারছে না। অ্যাভি কক্সবাজারে একটা রিসোর্টে আছে। এটা তার নিজের। প্রায় 5 বছর আগে রিসোর্টটি গড়ানো। ভাড়া থাকে সব সময়। সে এসেছে জেনে রিসোর্টের স্টাফরা অ্যাভির জন্য সব ঠিকঠাক করে রেখেছে। গত রাত অ্যাভি এখানেই ছিল। ঘরের এক কোনায় বসে সে। পরনে সাদা প্যান্ট, উদ্দাম শরীর। ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু করছে। প্রায় 30 মিনিটের মাথায় শব্দ করে বলে ওঠে, ও ইয়েস। ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে অ্যাভি উঠে দাঁড়ায়। একটা সাদা শার্ট জড়িয়ে উপরে সাদা ওভারকোট জড়ায়। হাতে চেন ঘড়ি পরে। পকেটে ফোন ভরে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন, যারা অ্যাভির পিছু পিছু আসতে নিলে অ্যাভি বিরক্তিসূচক শব্দ করে। ডান হাত উঁচিয়ে গম্ভীর স্বরে বলে, স্টপ, নো নিড। সকলে দাঁড়িয়ে যায়। অ্যাভি বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রিসোর্ট থেকে বেরিয়ে যায়। রিসোর্টের বাইরে জেডি দাঁড়ানো। অ্যাভিকে দেখে দ্রুত এগিয়ে আসে। অ্যাভি জেডিকে দেখেও না দেখার ভান করে চলে যায়। জেডি অ্যাভির পিছু পিছু যায়। অ্যাভি, অ্যাভি আমার কথাটা শোন, আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দে অন্তত। অ্যাভি। অ্যাভি একবারও তাকালো না। ড্রাইভার গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ায়। ভেতর থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেয়। অ্যাভি ভেতরে বসতে নিলে জেডি অ্যাভির হাতটা টেনে ধরে। অসহায় কণ্ঠে বলে, অ্যাভি প্লিজ, একবার আমার কথাটা শোন অ্যাভি। অ্যাভি রেগে দুহাতে জেডিকে ধাক্কা দেয়। এগিয়ে এসে দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, একদম আমার কাছে ঘেসবি না, না মানে না। সামনে আসলে জাস্ট খুন করে ফেলবো তোকে। কথাটা বলে জেডিকে ধাক্কা দেয়। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। জেডি সময় নষ্ট করলো না। এক প্রকার দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। অ্যাভির গাড়ির পিছু পিছু যায়। চোখে মুখে অসহায়ত্ব। অ্যাভি তীক্ষ্ণ চোখে চেয়ে আয়নায় দেখে জেডি তার গাড়ির পিছু পিছু আসছে। মাথাটা এপাশ ওপাশ নাড়ায়। হঠাৎ ডান হাত বাড়িয়ে ড্রাইভারকে টেনে সরিয়ে দেয় পিছন দিকে। ড্রাইভিং সিটে সে বসে। গাড়ির গতিপথ স্বল্প সময়ের জন্য এদিক ওদিক হয়, তবে অ্যাভি দক্ষ হাতে সামলে নেয়। ড্রাইভার পাশের সিটে ভীত চোখে চেয়ে আছে অ্যাভির পানে। তাকে একটা কথা পর্যন্ত বলল না। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলে কি হতো? যদিও সে নিজেও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে অ্যাভির সাথে আছে। কথাটা ভেবে ছেলেটা ঢোক গিলল। অ্যাভির চোয়াল দৃঢ়, শক্ত দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোড়ায়। গাড়ি আঁকাবাঁকাভাবে চলছে, গতি সর্বোচ্চ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পাশের ছেলেটি যান হাতে নিয়ে বসে আছে। অ্যাভি স্টিয়ারিং দ্রুততার সহিত একবার এদিক তো একবার ওদিক ঘুরিয়ে গাড়ি চালায়। ফলস্বরূপ জেডির নাগালের বাইরে চলে আসে। আয়নায় তাকিয়ে জেডির গাড়ির অস্তিত্ব টের না পেয়ে অ্যাভি বাঁকা হাসলো। জেডি অ্যাভির গাড়ি হারিয়ে ফেলে আরো কিছুক্ষণ গাড়ি চালালো। কোথাও অ্যাভির গাড়ির টিকিটও না পেয়ে জেডি হতাশ শ্বাস ফেলে। অবাক হয় না, কার রাইডিংয়ে অ্যাভির সাথে সে কখনো পারেনি। আজ না পারাটাই স্বাভাবিক। সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। মুখায়ভাবে ভীষণ অসহায়ত্ব। স্মৃতির পর্দায় ভাসলো কিছু। জেডি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে বিড়বিড় করে, অ্যাভি জান, পারবি না এভাবে।
কিছু সময় পর জেডি গাড়ি থেকে বের হয়। আশেপাশে তাকিয়ে একটা ক্যাফে চোখে পড়ল, সেদিকে এগিয়ে যায়। কারোর সাথে ধাক্কা খেয়ে অ্যাভি বিরক্তি চোখে তাকায়। সামনের ছেলেটি কয়েকবার বলে। সরি ভাই। অরুণের কথা থেমে যায়, দৃষ্টিতে বিস্ময় আওড়ায়। জেডি, জেডি ভাবলেশীনভাবে তাকিয়ে আছে। অরুণ নিজেকে সামলে বলে। তুই হঠাৎ কোথা থেকে? জেডি ভ্রু নাচিয়ে বলে। মেবি আমার রূপ বেড়ে গিয়েছে। তো দৃষ্টিতে এত মুগ্ধতা কেন মাই ডিয়ার অরুণ বলুন? অরুণ নিজেকে সামলালো। জেডির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। নিজেকে কালো পোশাকে আবৃত করেছে জেডি। অরুণ গলা ঝেড়ে বলে। এতদিন কোথায় ছিলি? আজ হঠাৎ কোথা থেকে বের হলি? জেডি অরুণকে পাশ কাটিয়ে ক্যাফের দিকে যেতে যেতে বলে। ছিলাম একখানে। অরুণের পিছু যায় আর বলে। তুই আকাশের ব্যাপারে জানিস? আমার জানার কথা নাকি? অরুণ দীর্ঘশ্বাস ফেলল। জেডি ক্যাফের ভেতর এক কোনায় এসে চেয়ার টেনে বসে অরুণের উদ্দেশ্যে বলে। কিছু জানাতে চাইছিস? am I right? শিট শিট। অরুণ জেডির হাস্যোজ্জ্বল মুখের দিকে মলিন মুখে চেয়ে রয়। অপর পাশে বসে ভরাক্রান্ত গলায় বলে। আমার কথা শুনলে তোর হাসি মিলিয়ে যাবে। জেডি ডান হাতে টেবিলের উপর একটা থাপ্পড় দিয়ে প্রফুল্ল মনে বলে। ওয়াও, ইন্টারেস্টিং তো। আমার হাসি কেড়ে নেওয়ার ক্ষমতা তোর কাছে আছে দেখছি। ফার্স্ট স্টার্ট কর প্লিজ। অরুণ ঢোক গিলে বলে। আকাশ মারা গিয়েছে। জেডি ভাবলেশীনভাবে বলে। তারপর? অরুণ অবাক হয় জেডি রিয়াকশন। আমি ফান করছি না। ওয়েটার কফি দিয়ে যায়। জেডি কফির মগে একবার চুমুক দিয়ে বলে। আই নো। অরুণের অবাকের মাত্রা বাড়ে। যেই ছেলে আকাশের কিছু হলে দুনিয়া উল্টে ফেলে, সে কত বছর আকাশের থেকে দূরে ছিল, আর এখন তার শোকের খবর শুনে জেডির মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। অরুণের চোখ জোড়া ভরে ওঠে কেন যেন। দুহাতে ঝাপসা হয়ে আসা চোখ দুটো ডোলে স্বাভাবিক করে। জেডির দৃষ্টি অরুণের পানে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। অরুণের খেয়াল আসে বিষয়টি, রেগে যায় সে। নিজেকে যথাসম্ভব সংবরণ করে উপহাসের সুরে বলে। সব ডায়লগ ছিল, তবে আকাশের মৃত্যুর খবর শুনেও তোর মাঝে কোনো ভাবান্তর নেই। তুই আকাশকে। জেডি এই কফির মগ টেবিলের উপর রেখে দাঁড়িয়ে যায়। দুহাত প্যান্টের পকেটে গুজে অরুণের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে বাঁকা হেসে বলে। জেডি বেঁচে থাকতে এভি কখনো মরবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। জেডি ডান দিকে ঠোঁট বাঁকায়, ডান চোখ টিপে দেয়। অরুণের অবাক কথায় তার হাসি দীর্ঘ হয়। সোজা হয়ে দাঁড়িয়ে ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঘাড় এদিক ওদিক নাড়ায়, যেন গানের তালে একটু একটু দুলছে। অরুণ এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। জেডি এগিয়ে যাচ্ছে। অরুণ দ্রুত পায়ে জেডির সামনে এসে দাঁড়ায়। দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে। আকাশ কোথায়? জেডি শব্দ তুলে হাসে। অরুণের মুখে ফু দেয়, একবার বলে। খুব জ্বলছে। অরুণ রেগে তাকায়। জেডি তার কলার থেকে অরুণের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে। আমারও জ্বলছিল বিশ্বাসঘাতক। অরুণ চোখ বুজে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। চোখ মেলে দাঁত কিরমির করে বলে। আকাশ কোথায়? নিজে খুঁজে নি। এরপর জেডি অরুণকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। অরুণ দ্রুত উল্টো ঘুরে চেঁচিয়ে ডাকে। জ্যাক। শব্দটি জেডির কানে পৌঁছাতে ঝড়ের বেগে এগিয়ে এসে অরুণের নাক বরাবর একটা খুশি মেরে দেয়। ডান হাতে অরুণের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে। অনলি অ্যাভি গেটস দিস নেম, নোবডি এলস। অরুণ অবাক হলো না আর রাগলো না। জেডির রিয়াকশন দেখে নিশ্চিত হয়েছে আকাশ বেঁচে আছে, কিন্তু কিভাবে? তাছাড়া তারা আকাশের লাশ পায়নি। সব মিলিয়ে অরুণের মাথা ঘুরছে। অসহায় কণ্ঠে বলে। আকাশ কোথায়? প্লিজ বল, ওকে ছাড়া আমরা কেউ ভালো নেই। জেডি হেসে ফেলল। অরুণকে ছেড়ে গা দুলিয়ে হাসতে শুরু করে। এদিক ওদিক তাকায়। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে। তো মরে যা তোরা, আই ডোন্ট কেয়ার মাই ডিয়ার। আকাশ কোথায়? আসমানের নিচে, জমিনের উপর। দুটো ক্লু দিয়েছি, যা এবার খুঁজে নে। অরুণ হতাশ হলো। জেডি বলবে না সে জানে, বলার কথাও না। আকাশ কি সত্যি বেঁচে আছে? তাহলে তাদের কাছে আসলো না। পুরো 4 মাস পেরিয়েছে। অরুণ জেডির দিকে তাকায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। জেডি হাসলো, কিছু বলল না। তার গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। কলেজ ছুটি হয়েছে 5 মিনিট হলো। লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটির কাছে এসে দাঁড়িয়েছে। সম্মুখে না দেখে লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটি সহ একটা ফাঁকা জায়গায় আসে।
কলেজে আসার পথে লামিয়া সন্ধ্যাকে স্কুটি চালানো শিখিয়েছে। এরপর সন্ধ্যা 2 মিনিটের মতো চালিয়ে পড়ে যেতে নিলে লামিয়া দৌড়ে এসে আটকায়। জায়গাটা ফাঁকা, এজন্য লামিয়া সন্ধ্যাকে আবারও চালাতে বলে। কয়েকদিন চালিয়ে নিতে পারলে আর সমস্যা হবে না। সন্ধ্যা নাকচ করে দিল, তার ভালো লাগছে না। লামিয়া হতাশ হলো। সন্ধ্যার মন ভালো করা, তার মুখে একটুখানি হাসি ফুটানো, যুদ্ধে জয়ীসমান ছেলে কণ্ঠে। লামিয়া, নাম শুনতে পেয়ে সন্ধ্যা লামিয়া দুজনেই সামনে তাকায়। সাদা প্যান্ট, সাদা ওভারকোট, সাদা জুতো, মুখে সাদা মাস্ক পরিহিত এক লোক দাঁড়ানো। সবচেয়ে আকর্ষণীয় লাগছে চোখের সোনালি মণি দুটো। রোদের মাঝে চকচকে এ জিনিস যেমন ঝিলিক দেয়, অ্যাভির চোখ দুটো তেমনই চিকচিক করছে। অ্যাভি এগিয়ে এসে সন্ধ্যা লামিয়ার সামনে দাঁড়ায়। একবার সন্ধ্যার দিকে তাকায়, তবে সন্ধ্যাকে নিয়ে তার মাঝে কোনো ভাবান্তর হলো না। সে দৃষ্টি ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায়। সন্ধ্যা অবাক হয়ে দেখছে অ্যাভির চোখ দুটো। লামিয়া বলা কণ্ঠটি তার পরিচিত ঠেকছে। মেয়েটা ঢোক গিলল 2 বার। অ্যাভি লামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, মিস লামিয়া, ইউ নো আই অ্যাম এ সিঙ্গেল ম্যান। সন্ধ্যার পুরো শরীর শিরশির করে ওঠে। এই কণ্ঠ সে চেনে, এই কণ্ঠ একমাত্র তার আকাশের। তাহলে এই লোক তার আকাশের কণ্ঠ কোথায় পেল? সন্ধ্যার চোখের কোণে পানি জমে। এখন তার নিজেকেই পাগল বলতে ইচ্ছে করছে। সে সারা রাত কল্পনা করে আকাশকে, সারাদিন আকাশের কণ্ঠ তার কানে বাজে, আর এখন অন্যজনের মাঝে আকাশের কণ্ঠ শুনতে পাচ্ছে। সন্ধ্যা নিজেকে সামলাতে নিতে চায়, পারলে তো ডান চোখ ফেটে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে লামিয়া অবাক হয়ে চেয়ে আছে অ্যাভির পানে। কোথা থেকে কে এসে তাকে বলছে সে সিঙ্গেল। ভদ্রলোক সিঙ্গেল হতেই পারে, এটা জেনে লামিয়া কি করবে? সে বলে, আপনি সিঙ্গেল না মিঙ্গেল এটা জেনে আমি কি করব ভাই? চোখের পলকে অ্যাভি বাঁ হাত উঠিয়ে লামিয়ার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। লামিয়া সন্ধ্যার উপর হুমড়ি খেয়ে পড়ে। সন্ধ্যা দুহাতে লামিয়াকে আগলে নেয়। 2 বান্ধবী এ বিস্ময় চোখে তাকায় অ্যাভির দিকে। অ্যাভি রাগে ফোঁসফোঁস করতে করতে হিসিয়ে বলে, এবি ফ্যান একদম পছন্দ করে না, ওকে? রাবিশ। অ্যাভি নামটা শুনে সন্ধ্যা আর লামিয়া দুজনাই ঢোক গিলল। খুব বুঝলো লামিয়া যার সাথে মজা করে পোস্টে দিয়েছিল এটাই সে। লামিয়া কেঁদে দেওয়ার মতো অবস্থা। এই লোক তো সাংঘাতিক, একদম তাকেই খুঁজে বের করেছে। একটা থাপ্পড় খেয়ে বেচারির মাথা ভন ভন করে ঘুরছে। অ্যাভি আবারও লামিয়ার দিকে হাত বাড়ালো। সন্ধ্যা অ্যাভির হাত শক্তভাবে চেপে মাঝপথে আটকে দেয়। অ্যাভি রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ভয় পেল না। তার বান্ধবী অপরাধ করেছে ভালো কথা, কিন্তু একজন ছেলে হয়ে রাস্তার মাঝে মেয়ের গায়ে হাত তুলবে বারবার, এটা সন্ধ্যা বান্ধবী হয়ে মেনে নিবে? কখনো না। সন্ধ্যা মাস্ক পরিহিত অ্যাভি সোনালি চোখের মণিতে দৃষ্টি নিবদ্ধ রেখে দৃঢ় কণ্ঠে বলে, এই যে মিস্টার, আমরা ভদ্র ঘরের মেয়ে, তবে অভদ্র মানুষের অযথা আঘাত সহ্য করার মতো ভদ্র নই। একটু শ্বাস নিয়ে শান্ত গলায় বলে, আমার ফ্রেন্ড ভুল করেছে, আপনি তাকে একটা থাপ্পড় মেরেছেন, তবুও আমরা সরি। এবার যেতে পারেন আপনি। অ্যাভি শক্ত চোখে তাকায়। কারো জ্ঞান শোনার মতো টাইম তার নেই, থাকলেও সে শুনবে না। রাগে ফায়ার হয়ে গিয়েছে একদম। দাঁতে দাঁত চেপে বলে, এবি ক্ষমা করা পছন্দ করে না। কথাটা বলে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দেয়। সন্ধ্যা পড়তে নিয়ে বাঁ পাশে দাঁড় করানো স্কুটি ধরে নিজেকে সামলে নেয়। সামনে তাকালে দেখলো অ্যাভি লামিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যা ভীষণ রাগ হলো। যেখানে মেয়েটা আজকাল অকারণে রেগে যায়, সেখানে এই মুহূর্তে তার সামনে এক চরম লেভেলের অভদ্র ছেলে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নিজেকে দমিয়ে নিতে পারল না, দ্রুত এগিয়ে আসে অ্যাভির দিকে। অ্যাভি লামিয়ার দিকে হাত বাড়ানোর আগে সন্ধ্যা ডান হাতে অ্যাভির বাম কালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অ্যাভির মুখ ডান দিকে সামান্য হেলে যায়, মুখ থেকে মাস্ক খুলে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। অ্যাভি দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়, দু চোখে যেন আগুন জ্বলছে। ঘাড় ঘুরিয়ে ভস্ম করা দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এতক্ষণ রেগে তাকিয়েছিল অ্যাভির দিকে। মাত্র অ্যাভির চেহারা দেখে সন্ধ্যার পায়ের তলার মাটি ভূমিকম্পে নেয় কেঁপে ওঠে। বিস্ময় দৃষ্টিতে তাকায়। অবিকল আকাশ। মুহূর্তেই সন্ধ্যার চোখ জোড়া ছলছল করে ওঠে। এটা কি সত্যিই আকাশ? সন্ধ্যার শরীর অবশ হয়ে আসছে। সে কি এবারেও চোখে ভুল দেখছে? এটাও কি তার কল্পনা? লামিয়া নিজেও অবাক হয়ে চেয়ে আছে। এ তো আকাশ। মেয়েটার মাথা থাপ্পড় খেয়ে যতটা না ঘুরছে তার চেয়ে বেশি আকাশকে দেখে ভন ভন করে ঘুরছে। সন্ধ্যা ডান হাত বাড়িয়ে অ্যাভির গাল ছুঁয়ে দেয়, কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করতে নেয়। তার আগেই সন্ধ্যার ডান গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয় অ্যাভি। সন্ধ্যার দুর্বল শরীরটা পড়তে দেয় না অ্যাভি। সে বা হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে পিছন থেকে পিস্তল বের করে সন্ধ্যার মাথায় ঠেকিয়ে রাগান্বিত স্বরে বলে, কেউ তোর লাশটাও খুঁজে পাবে না।
সন্ধ্যার মাথা ঝিমঝিম করে ওঠে। এতক্ষণে জমানো অশ্রু দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে। বিস্মিত দৃষ্টি জোড়া অ্যাভির পানে। অবিকল আকাশের মতো লোকটাকে, যে দেখতে একদম আকাশের মতো, কথা বলে আকাশের মতো। সন্ধ্যার ভেতর থেকে কান্নারা উগলে বেরিয়ে আসে। এটা তার আকাশ নয়, তার আকাশ তাকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় না। আর এই লোকটা তার মাথায় বন্দুক ঠেকিয়েছে। সামনে অরুণ বিস্ময় কণ্ঠে ডাকে। আকাশ? পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে আকাশ সামনে তাকায়। অরুণকে দেখে গম্ভীর গলায় বলে, পরে কথা বলছি, ইম্পর্টেন্ট কাজ করছি। সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। তার পিছন থেকে আকাশকে অরুণ ডেকেছে, সে জানে। অরুণের কণ্ঠ তার পরিচিত। তার মাথায় বন্দুক ঠেকানো লোকটি আকাশ বলেই তো অরুণের কথায় রেসপন্স করলো। তবে আকাশ তার সাথে এরকমটা সন্ধ্যার ভাবতে পারলে না। অনুভূতিহীন চোখে কেবল চেয়ে রইল অ্যাভির পানে। চোখ দুটো বোধহয় জল ফেলতে ভুলে বসলো। আকাশের কথা অরুণের কানে গেল না, আর না তো তার খেয়ালে আসলো আকাশের কর্মকাণ্ড। সে আকাশের মুখটার দিকে চেয়ে আছে। আজ প্রায় 4 মাস পর আকাশকে দেখে অরুণের ভেতরটা শীতল হয়। জেডি তার মানে সত্যি বলেছিল, আকাশ বেঁচে আছে। এই তো তার সামনে দাঁড়িয়ে আছে, এই তো তার বন্ধু আকাশ। আকাশের লাশ খুঁজে না পাওয়ায় তারা কেউ না কেউ কখনো না কখনো ভেবেছে তাদের সবার প্রিয় মানুষ কোথাও না কোথাও যদি বেঁচে থাকতো। জানতো সেসব ভাবনা অবাস্তব, তবুও ভাবতো। বিশেষ করে সন্ধ্যা, মেয়েটা কত পাগলামি না করেছে। সারা বাড়ি পাগলের মতো ছুটে ছুটে আকাশকে খুঁজতো, বলতো আকাশ লুকিয়ে আছে, সেই বাড়িতেই লুকিয়ে আছে। আকাশ তার উপর অভিমান করে এমন করছে। এমন কত শত আহাজারি দিনের পর দিন করেছে। সন্ধ্যার ওসব পাগলামি দেখে তাদের চোখ ভিজত। আজ সন্ধ্যার পাগলামি করে বলা কথাগুলোই বোধহয় ফলে গেল। আকাশ সত্যি কোথাও লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? আকাশ কি জানতো না তার কত কত প্রিয় মানুষ আছে? সবচেয়ে বড় কথা, আকাশের ভালোবাসার সন্ধ্যা মালতী, যার জন্য আকাশ কত বদলে গিয়েছিল। অরুণের চোখ ভিজে উঠল। আন্টি আকাশকে দেখলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আর সন্ধ্যা, মেয়েটা এতদিন কষ্ট পেয়ে পাগলের মতো করছিল, এখন হয়তো খুশিতেই পাগল হয়ে যাবে। অরুণ কয়েক পা এগিয়ে এসে থেমে যায়। দৃষ্টিগোচর হয় সন্ধ্যাও এখানে। খুশির টেলায় সে কিছু খেয়াল করছে না ঠিক করে। হাসজ্জ্বল মুখে সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায়। হাসজ্জ্বল মুখ নিভু নিভু হয় আকাশকে সন্ধ্যার কপালে পিস্তল ঠেকিয়ে থাকতে দেখে। অরুণ আকাশকে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার মাথায় আকাশকে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে। সবচেয়ে বড় কথা, আকাশের কাছে পিস্তল কেন? অরুণ আকাশের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। আকাশের বেশভূষায় অরুণের অবাকের মাত্রা আরেকটু বাড়ল। কয়েক মাস আগে যে আকাশকে সে চিনত, এটা সেই আকাশ। অরুণ দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে, আকাশ, এটা কি করছিস তুই? আকাশের দৃষ্টি সন্ধ্যার কান্নামাখা চোখের দিকে। কিছুক্ষণ আগের কঠোর দৃষ্টি নরম হয়ে গিয়েছে। পিস্তল ধরে রাখা হাতটিও ঢিলে হয়ে এসেছে। মাথায় কি যেন কিলবিল করে, ফলস্বরূপ মাথা ব্যথারা হাজির হয়। আকাশের হাত এক পর্যায়ে পুরোপুরি ঢিলে হয়ে যায়। পিস্তল রাস্তায় পড়ে যায়। দৃষ্টি অস্বাভাবিক, ভীষণ অস্থির লাগছে। আকাশ এদিক ওদিক মাথা নাড়ালো, না পেরে বা হাতে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা কয়েক পা পিছিয়ে যায়। লামিয়া আগলে নেয় সন্ধ্যাকে। দুই বান্ধবীর চোখে মুখে বিস্ময়। অরুণ আকাশকে ঝাঁকিয়ে বলে, এই আকাশ, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আকাশ ঢোক গিলল, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। মেয়েটা না তো আকাশের কার্যকলাপের মানে বুঝলো, আর না তো আকাশের এই দুই চোখ চিনল। আকাশের চোখের মণি ছিল কালো কিচকিচে, অথচ তার সামনে দাঁড়ানো আকাশের চোখের মণি দুটো সোনালি, যা চোখে লাগছে ভীষণ। এটা কি সত্যি তার আকাশ? সেই আকাশ যে তাকে সামান্যতম আঘাত করতো না। সে হাজারো অবাধ্য হলেও, হাজারটা কথা না শুনলেও আকাশ নিজেকে সামলে নিত। তার সন্ধ্যা মালতী কষ্ট পাবে বলে এতগুলো মাস পর আকাশ তাকে দেখল, অথচ মানুষটা তাকে একবার জড়িয়ে ধরা তো দূর, তাকে একেবারে থাপ্পড় মেরে দিল। মেরে ফেলার জন্যে মাথায় বন্দুক ঠেকালো। আর এখন সন্ধ্যার দম বন্ধ লাগে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশকে টেনে তার দিকে ফেরায় অরুণ। ডান হাত আকাশের গালে রেখে কাতর স্বরে বলে, আকাশ, এরকম করছিস কেন? কোথায় ছিলি তুই? এতদিন পর কোথা থেকে ফিরলি? আর আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। অরুণের কথার মাঝখানে সে ভ্রুকুচকে বলে, মেয়েটিকে? আকাশের কথা শুনে অরুণ লামিয়া সন্ধ্যার দৃষ্টিতে আবারও বিস্ময় ভর করে। আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। তাহলে কি আকাশ সন্ধ্যাকে মিন করেই কথাটা বলল? তিনজনের মাথায় বাজ পড়েছে মনে হলো। তারা কি রিয়াকশন দিবে নিজেরাও জানে না। অরুণ কিছু বলতে গিয়ে থেমে যায়। আকাশ তার দিকে ফিরলে, কারণ আকাশের সোনালি রঙের চোখের মণি। অরুণ বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে বলে, তোর চোখ? আকাশ বিরক্তি কণ্ঠে বলে,
কি? তোর চোখের মনি কালো ছিল। আকাশ অদ্ভুতভাবে তাকায় অরুণের দিকে, যেন এই প্রথম এরকম আশ্চর্যজনক কথা সে শুনল। রেগে বলে, কি প্রবলেম? উল্টোপাল্টা বকছিস কেন? থাপ্পড় খেতে চাইছিস? অরুণের মাথা ঘুরছে। সে উল্টাপাল্টা বকছে নাকি আকাশ উল্টাপাল্টা বকছে? বিস্মিত কণ্ঠে বলে, সত্যি বলছি, তোর চোখ কালো ছিল। আকাশ এবার মারাত্মক রাগলো। রাস্তায় পড়ে থাকা পিস্তল উঠিয়ে অরুণের পেটে ঠেসে ধরে দাঁত কিরমির করে বলে, তোর স্বপ্ন ছিল, আর একটা বাজে বললে একদম উড়িয়ে দেব, বলে দিলাম। অরুণের মুখ থমথমে হয়ে যায়। আকাশ তার পেটে পিস্তল ঠেকানোই তার মাঝে আহামরি ভাবান্তর হলো বলে মনে হয় না। সে হিসাব মিলাতে ব্যস্ত। রাস্তার অপর পাশ থেকে আসা হাসির শব্দে অরুণ তাকায় সেদিকে, তবে আকাশ তাকালো না। জেডিকে দেখে অরুণ রেগে তাকায়। জেডি তার গাড়ে ছাদের উপর দুপা ঝুলিয়ে বসে আছে, ডান হাতে একটা আধা খাওয়া আপেল। হাসি থামিয়ে কৌতুকের স্বরে বলে, এভির চোখ কালো ছিল। নাইস জোকস। অরুণ, আপনি প্লিজ দ্রুত মরুন। এসব মিথ্যা ছড়ালে আপনার কপালে খুদের ভাতও জুড়তে দিবে না আমার সত্যবাদী এভি জান। অরুণ ভ্রু কুচকে তাকায়। তার মাথা এবার সত্যি ঘুরছে। এরা এসব কি বলছে? জেডির কথা মানতে পারলেও আকাশের কথা মানতে পারছে না। জেডি আধা খাওয়া আপেলটার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, সারাদিন কিচ্ছু খাইনি, এখানে আমার কেউ নেই বলে এক প্লেট ভাতও কপালে জুটল না। ঠিকই আছে, আমার কপাল তো এমনি, আর নতুন কি? কথাটা বলেই জেডি সামান্য মাথা উঁচু করে আর চোখে আকাশের দিকে তাকায়। আকাশকে থমথমে দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে জেডি চোখ নামায়, ভীষণ ইনোসেন্ট মুখ বানিয়ে রাখে। অরুণ একবার জেডির দিকে তাকায় তো একবার আকাশের দিকে। খুব ভালোই বুঝেছে কাহিনী। অতঃপর জেডির পানে চেয়ে দাঁত কিরমিরিয়ে বলে, তুই ওর কথা বিশ্বাস করছিস আকাশ? আমি শিওর ও মাত্র রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে এসে তোকে ডাহা মিথ্যা বলছে। ওর কাজই তো ওটা। আকাশ ততক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে জেডির থেকে। এদিকে জেডি অরুণের কথাটা শুনে মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশকে মুখ ফিরিয়ে নিতে দেখে ক্রোধ চাপল নিজের মাঝে। জ্বলন্ত চোখে তাকায় অরুণের দিকে। ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। এক লাফ দিয়ে গাড়ির উপর থেকে নেমে এক প্রকার ঝড়ের বেগে এসে দুহাতে অরুণের গলা চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলে, তোকে বাঁচিয়ে রাখাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অরুণের চোখ বড় বড় হয়ে যায়। সন্ধ্যা লামিয়ে এতক্ষণ এদের সকলের কাণ্ড অবাক হয়ে দেখছিল, এখন তাদের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে জেডির পাশে দাঁড়ায়। অরুণের অবস্থা খারাপ দেখে সন্ধ্যা ঠক গিলল। অপরিচিত লোকটার উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, অরুণ ভাইয়াকে ছেড়ে দিন। অরুণের অপর পাশে আকাশ দাঁড়ানো, ভস্ম করে দেওয়া দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলে, জেডি, ওকে স্যার। জেডি কারো কথা শুনল না। সে বোধহয় আজ পণ করেছে অরুণের নিঃশ্বাস থামা না পর্যন্ত সে অরুণকে ছাড়বে না। এক পর্যায়ে আকাশ গায়ের জোরে জেডিকে ধাক্কা দেয়। শক্ত ধাক্কা খেয়ে জেডি কয়েক পা পিছিয়ে যে অরুণ গলায় হাত রেখে সমানে কাশছে। জেডি অরুণের দিকে আবারও তেড়ে আসতে নিলে আকাশ জেডির গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। জেডি রেগে আকাশকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, এভি, তুই সব সময় ওর পাশে থাকিস, সব সময় ওর কথা বিশ্বাস করিস। ও একটা মিথ্যাবাদী। আমার নামে সবসময় তোর কানে বিষও ঢালে ও। ওর জন্য আমাদের মাঝে। জেডি থেমে যায়, শ্বাস নেয়, হাইপার হয়ে গিয়েছে। নিজেকে সামলে আকাশের দিকে এগিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, তুই আমার সাথে ঠিকভাবে কথা না বললে আমি কিন্তু ওকে সত্যি সত্যি মেরে পুঁতে দিব এভি। অরুণ শব্দ করে হাসে। জেডি চোখ বুঝলো। অরুণের হাসি তার পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে। অরুণ ডান হাত একবার গলায় বুলিয়ে বলে, তোর দুঃস্বপ্নগুলো শুনতে আমার ভালো লাগে। সময় করে আসিস একদিন, লিস্ট ধরে শুনবো। আফটার অল তোর তো শোনার মানুষ নেই। জেডি আবারও অরুণের দিকে তেড়ে যেতে নিলে আকাশ জেডির কলার ধরে রেগে বলে, আমার বন্ধু থেকে দূরে থাকবি। এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। জেডি অসহায় চোখে তাকায়, ঢোক গিলে বলে, আমিও তো তোর বন্ধু এভি। সিলি, এখন নেই। আকাশের কাটকাট জবাব। নো। কথাটা বলে আকাশ উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করার উদ্দেশ্যে এগোয়। জেডির করুণ কণ্ঠস্বর, তোর প্রায়োরিটি লিস্টের শীর্ষে সবসময় ছিলাম এভি, তুই সব ভুলে গিয়েছিস। আকাশ উত্তর করল না। জেডি মলিন মুখে চেয়ে বলে, আমি সত্যি খাইনি এভি। আকাশ শক্ত করে বলে, এত না খেয়ে থাকিস, মরে যাস না কেন? এখনো বেঁচে থাকার মানে কি তোর? বন্ধুর এত তাচ্ছিল্যপূর্ণ বাক্যে জেডির বুকে চিনচিন ব্যথা হলো। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যা লামিয়া এবারেও নীরব দর্শক হয়ে এদের কাণ্ড দেখছিল। সব মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশকে চলে যেতে দেখে সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে আকাশের হাত টেনে ধরে। আকাশের পা থেমে যায়।
ঘাড় বাঁকিয়ে তাকায় তার ধরে রাখা হাতের দিকে। সন্ধ্যা আকাশের হাত ছেড়ে আকাশের সম্মুখ বরাবর এসে দাঁড়ায়। সূক্ষ্ম চোখ বুলায় আকাশের পুরো মুখে, শুধু চোখের মনি সোনালি আর দাড়িগুলো চাপদাড়ির তুলনায় সামান্য বড়, এইটুকুই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আগের আকাশ আর এই আকাশের মাঝে সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। এতক্ষণের ঘটে যাওয়া সব ঘটনা তার মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে। মেয়েটা ভাঙা গলায় বলে, আপনি সত্যিই আকাশ? আকাশ ভ্রু কুচকে তাকায়, চোখে মুখে বিরক্তি। সন্ধ্যা আবারও বলে, এতদিন কোথায় ছিলেন আপনি? আমার কণ্ঠ শুনতে চেয়েছিলেন যে? আমি আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম তো, কিন্তু আর তো এলেন না আপনি। আমি মিথ্যেও অপেক্ষা করেছি, আর এখনো বিশ্বাসই হচ্ছে না আমার মিথ্যে অপেক্ষার পর আপনি সত্যি সত্যি চলে আসবেন। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন, আর আপনার চোখ এরকম হয়ে গেল কি করে? কথাগুলো বলতে বলতে সন্ধ্যার দু চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। মলিন মুখে চেয়ে আকাশের উত্তরের অপেক্ষা করে। আকাশকে নির্লিপ্ত দেখে সন্ধ্যা ভাঙা গলায় বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? বিশ্বাস করুন, আমি আপনাকে চিনতে পারিনি, তাই রেগে গিয়ে থাপ্পড় মেরেছি। আপনি আমার উপর রাগ করে থাকবেন না? অরুণ লামিয়া আকাশের রিয়াকশন দেখার অপেক্ষা করছে। জেডি সন্ধ্যার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে, মনে হচ্ছে আজব কিছু তার চোখের সামনে ঘটছে। এদিকে আকাশ সন্ধ্যার কথাগুলো শুনে চরম বিরক্তিতে ঘাড় এপাশ ওপাশ করে। তাকে দেখে মনে হচ্ছে তার সামনে কেউ ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছে, আর সে তাতে ভীষণ রকম বিরক্ত। সন্ধ্যা আকাশকে এখনো নির্লিপ্ত দেখে দুহাতে আকাশের হাত ধরে কিছু বলতে চায়। আকাশ সে সুযোগ দিল না। সন্ধ্যার হাত ধরায় মনে হলো তার গায়ে ফোসকা পড়েছে। রেগেমেগে আকাশ তার হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। অরুণ লামিয়া হতভম্ব হয়ে যায়। সন্ধ্যা ডান হাত তার বাম গালে রেখে ফুপিয়ে ওঠে। চলচল দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, ভাঙা গলায় বলে, আপনি আমাকে এভাবে থাপ্পড় মারতে পারলেন আকাশ? আকাশ আর সহ্য করতে পারল না, জাস্ট নিতে পারছে না। সন্ধ্যার দিকে তেড়ে গিয়ে ডান হাতে সন্ধ্যার গলা চেপে ধরে হিসিয়ে বলে, শুধু থাপ্পড় নয়, এবার তোকে মেরেই ফেলবো। চেনা নেই জানা নেই আমার সাথে জড়তে আসার সাহস কি করে হয় তোর? ভাষণ শোনাতে শোনাতে পুরো মাথা ধরে দিয়েছে। সন্ধ্যার চোখ উল্টে আসে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। অরুণ দৌড়ে এসে আকাশকে টেনে সন্ধ্যার থেকে জোর করে সরিয়ে নেয়। আকাশ এখনো রাগে ফুঁসছে। আবারও তেড়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে, হাঁপানো কণ্ঠে বলে, আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? ও সন্ধ্যা, তুই বারবার ওকে এভাবে আঘাত করছিস কেন? আকাশের দৃষ্টি কঠোর, চেঁচিয়ে বলে, এই মেয়ে, কি প্রবলেম? আসার পর থেকে ভুলভাল বকছে, লিমিট ক্রস করে ফেলেছে। অরুণ অবাকের উপর অবাক হয়, বাকরুদ্ধ হয়ে যায়। কি বলা উচিত তার? ওদিকে সন্ধ্যা লামিয়াকে আঁকড়ে ধরে সমানে কাশছে, দু চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যেটি তার গাড়ি থেকে একটা পানির বোতল এনে বোতলের মুখ খুলে সন্ধ্যার সামনে পানির বোতল ধরে ছোট করে বলে, পানি খাও, রিল্যাক্স লাগবে। সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো আকাশ তাকে পানি দিতে এসেছে। দ্রুত মাথা উঁচু করলে আকাশের জায়গায় অপরিচিত ছেলেকে দেখে সন্ধ্যার মুখ ফ্যাকাশে হয়ে যায়। লামিয়া জেডির হাত থেকে পানির বোতল নেওয়ার জন্য হাত বাড়ায়। তখনই আকাশ হনহন করে এগিয়ে এসে জেডির হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর প্রবলেম কি? আমি যাদেরকে লাইক করি না তুই গুনে গুনে তাদেরকে হেল্প করিস আমার সাথে শত্রুতা করতে। হোয়াই হোয়াই জেডি হোয়াই? আকাশের কাণ্ডে সকলে অবাক হয়। জেডি হেসে বলে, কারণ আমিও তোর অপছন্দের তালিকার মানুষ, তাই তোর অপছন্দের মানুষ আমার হেল্প রিজার্ভ করে যান। আকাশ নিভে যাওয়া দৃষ্টিতে তাকায়, শান্ত গলায় বলে, ওকে, মনে থাকে যেন নেক্সট টাইম আমার সামনে আসলে একদম কুরবানি করে দেব। কথাটা বলেই আকাশ জেডির কলার ছেড়ে জেডির পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জেডি হেসে বলে, নাটক বা সেভিজান, কুরবানি করার কথা বলে অথচ পিস্তল তাক করার সাহস হয় না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করলো, পায়ের গতি বাড়ালো। সন্ধ্যা লামিয়ার হাত ছেড়ে আকাশের পিছু পিছু যায়। লামিয়া সন্ধ্যাকে আটকাতে চাইলেও পারল না। সন্ধ্যা মানল না। অরুণ সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, সন্ধ্যা দাঁড়াও, আমি আকাশের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে তোমাকে বলবো। সন্ধ্যা। সন্ধ্যা শুনল না। মেয়েটা বড় বড় পায়ে আকাশের পিছু হাঁটে, ভাঙা স্বরে বলে, আকাশ থামুন বলছি। আপনি আমাকে বারবার আঘাত কেন করছেন বলুন? আকাশ দাঁড়ান। আকাশ। আকাশের ইচ্ছে করলো এই মেয়েটাকে আজ সত্যি মেরে ফেলতে, কিন্তু মেয়েটা কিভাবে যেন তাকায়। সে মেয়েটার চোখে চোখ রাখতে পারে না, কেমন অস্থির লাগে। কিন্তু মেয়েটার মুখে নিজের নাম হজম হচ্ছে না তার। বাচ্চা একটা মেয়ে তার নাম ধরে ডাকছে, এসব সে হজম করবে ভাবলেই রাগে শরীর রিরি করছে। সন্ধ্যার কণ্ঠ ভেসে আসে, আকাশ জবাব দিয়ে যান। আকাশ। আকাশ। রাগে আকাশের মাথা দপদপ করছে। কখন থেকে এই বাচ্চা মেয়ে তার নাম ধরে ডাকছে আর সহ্য করতে পারল না। দ্রুত উল্টো ঘুরে সন্ধ্যার দিকে রেগে তাকায়। পিস্তল বের করতে নেয় তার আগে সন্ধ্যা কিছু একটার সাথে বেঁধে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে
পিচ ঢালা রাস্তার উপর। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে আকাশ। বিস্ময় দৃষ্টিতে তাকায়, পিস্তল আর বের করলো না। দ্রুত পা এগোয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশের পা থেমে যায়। ঢোক গিলল ছেলেটা। সন্ধ্যা পেটে ভীষণ ব্যথা পেয়েছে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে তুলতে চায়। অরুণ অপর পাশে বসে সন্ধ্যাকে উঠতে সাহায্য করে। অবাক হয় আকাশের নির্লিপ্ততা দেখে। আকাশ তাকে বাড়িতে থাকতে দিত না, সন্ধ্যা বাড়ি থাকতো বলে। আর আজ সে সন্ধ্যাকে ধরলো, অথচ আকাশ নির্লিপ্ত। অরুণের অবাক হওয়ার মাত্রা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এবার। সন্ধ্যার রাস্তায় হাঁটু ভাঁজ করে বসে থাকলো আকাশ, তার কাছে আসবে সে আশায়। অথচ সন্ধ্যার ভাবনা এক বালতি জল ঢেলে আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে উল্টো দিকে যায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ কয়েক পা উল্টো দিকে গিয়ে হঠাৎ উল্টো ঘুরে বড় বড় পা ফেলে এগোয়। সন্ধ্যা ফুপিয়ে উঠে দুর্বল কণ্ঠে ডাকে, আকাশ। আকাশের পায়ের গতি বেশ জোরে হাঁটার ফলে পরনের ওভারকোট অনেকটাই পিছন দিকে উড়ে ওঠে। আকাশ আরও কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। বা হাত গাড়ির দরজায় রেখে ডান দিকে ঘাড় ফিরিয়ে একবার তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা এদিক ফিরে নিঃশব্দে চোখের জল ফেলছে। আকাশ সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভারের উদ্দেশ্যে বলে, গাড়ি স্টার্ট দাও ফার্স্ট। ছেলেটা গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে। সন্ধ্যা আকাশের গাড়ি চলতে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। পেট ব্যথায় পেট ছিঁড়ে যাবে মনে হচ্ছে, কিন্তু সে থামলো না। তার মনে হলো আকাশ এবার চলে গেলে আবারও হারিয়ে যাবে। সে আর দেখতে পারবে না আকাশকে। সে না হয় আকাশের এসব চড়থাপ্পড়ি খাবে, তবু আকাশ তার সামনে থাকুক। তীব্র পেট ব্যথা গায়ে না মেখে সন্ধ্যা গাড়ির পিছু পিছু যায়। এক পর্যায়ে দৌড়ায়, চিৎকার করে ডাকে, যাবেন না আকাশ, থেকে যান। অরুণ লামিয়া বিস্ময়ে চোখে তাকায় সন্ধ্যার দিকে। লামিয়া সন্ধ্যার পিছু পিছু দৌড়ে বলে, সন্ধ্যা দাঁড়া, এই দাঁড়া, ব্যথা পাবি। সন্ধ্যা শুনলই না। ওই গাড়ি করে তার আকাশ চলে যাচ্ছে। সে কি করে থাকবে? অরুণের চোখ জোড়া ঝাপসা হয়ে এসেছে। কি হচ্ছে এসব? তার নিজেরই তো দম বন্ধ লাগছে, তাহলে সন্ধ্যার কেমন লাগছে? আকাশের ড্রাইভার গাড়ির পিছু পিছু এক মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে আকাশের উদ্দেশ্যে বলে, স্যার, একটি মেয়ে আপনাকে ডাকছে, গাড়ি সাইড করব কি? আকাশের দৃষ্টি সামনের আয়নায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সন্ধ্যা দৌড়াচ্ছে। আকাশের অস্থিরতা বাড়ে, হাঁসফাঁস করে। তীব্র মাথা ব্যথায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশ এপাশ ওপাশ করে দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, গাড়ির স্পিড বাড়া বেদব, নয়তো তোকে গাড়ির নিচে পিষে ফেলবো। ড্রাইভার কেঁপে ওঠে। আকাশের কথা অনুযায়ী গাড়ির স্পিড বাড়ালো। কিছু সময় পর গাড়িটি সন্ধ্যার নাগালের বাইরে চলে আসে। আকাশ বোধহয় একটু শান্ত হয়। সিটে মাথা ঠেকিয়ে চোখ বুজে নেয়। মাথা ব্যথার তীব্রতা সময়ের সাথে সাথেই বাড়ছে। আকাশের গাড়ি মিলিয়ে যেতে দেখে সন্ধ্যা রাস্তার মাঝে হাঁটু মুড়ে বসে পড়ে। দুহাতে মাথা চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আবারও তার আকাশ তাকে রেখে চলে গেল। সে এখন কোথায় খুঁজবে তার আকাশকে? সৌম্য অনেকক্ষণ থেকে সন্ধ্যাকে খুঁজছিল। কলেজের আশেপাশে খোঁজা শেষ করে এদিকটা এসেছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই তার বনুর অবস্থা ভালো না, এর মধ্যে একটু 19-20 হতে না হতেই চিন্তায় মাথা ফেটে যায়। রাস্তার পাশে লামিয়ার স্কুটি দেখে বুঝলো এরা এদিকে এসেছে। ভেবে একটু স্বস্তি পেল। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। সামনে তাকালে মনে হলো রাস্তার মাঝে স্কুল ড্রেস পরা কেউ বসে আছে। পিছনে আরেকজন মেয়ে, সাথে আরেকটা ছেলে। সৌম্য আরেকটু সামনে এগুলে সকলকে চিনতে তার একটু অসুবিধা হয় না। সৌম্য বড় বড় পায়ে এগিয়ে যায়। সন্ধ্যার কান্নার আওয়াজ পেয়ে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার সামনে রাস্তায় হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বনু, এভাবে কাঁদছিস কেন? ভাইকে দেখে সন্ধ্যার কান্নার গতি বাড়ল। ভাইয়ের বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আকাশ আবার চলে গেল, উনি আর আসবে না সমু ভাইয়া। বনুর কথায় ভাঙা ভাঙা হলে সে সব বুঝলো, কিন্তু বলার মতো কিছু পেল না। আবার কি হয়েছে কে জানে। সে দীর্ঘশ্বাস ফেলে, মাথা উঁচু করে লামিয়ার অরুণের দিকে তাকায়। দুজনের এরকম থমথমে চেহারা দেখে সৌম্য অবাক হয়, জিজ্ঞাসা করে, কি হয়েছে অরুণ ভাইয়া? অরুণ তার লালিত চোখ জোড়া একবার সৌম্যর পানে ফেলে, তবে কিছু বলে না। সাথে সাথে উল্টো দিকে পথ ধরে বড় বড় পায়ে এগিয়ে যায়। চোখে মুখে রাগ, উদ্দেশ্য জেডি। সে যা আন্দাজ করছে এরকম কিছু হলে সন্ধ্যার সাথে খুব খারাপ হবে। সৌম্য অরুণকে দেখে ভীষণ অবাক হয়। বড় কোনো কিছু কি হয়েছে? সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সৌম্য সন্ধ্যার মুখ তুলে সন্ধ্যার দিকে তাকালে অবাক হয়। উজ্জ্বল শ্যামলা দুই গালে দুটো থাপ্পড়ের দাগ স্পষ্ট ভেসে উঠেছে। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, তোকে কে মেরেছে বনু? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলে, আকাশ আমায় চেনে না ভাইয়া, ওনাকে একটু বলো না আমায় যেন চেনে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওনাকে এনে দাও না, এনে দাও আমার কাছে। সৌম্য অবাক হলো।
আকাশ ভাইয়া কোথা থেকে আসছে, সন্ধ্যার কথা আগামাথা কিছুই বুঝলো না, কিন্তু তার বনু যে ভীষণ কষ্ট পাচ্ছে এটুকু বুঝলো। সৌম্যর বুক চিনচিনে ব্যথা হয়। তার বনুর এমন দুঃখ ভরা জীবনের শেষ কোথায়। সন্ধ্যামালতী কি? হঠাৎ চেঁচানোর শব্দে ড্রাইভার ভয় পেয়ে গাড়ির ব্রেক কষে। আকাশ চোখ মেলে তাকায়। ড্রাইভার ঢোক গিলে ভীতি কণ্ঠে বলে, কি হয়েছে স্যার? আকাশ নিজেই বুঝতে পারছে না। সে তো চোখ বুজেছিল, ভীষণ মাথা ব্যথা করছিল। হঠাৎ কি হলো কে জানে, নামটি মুখ দিয়ে বের হয়ে এলো। আকাশ ড্রাইভারের দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, সন্ধ্যামালতী কি? ছেলেটা মিনমিন করে বলে, শুনেছি এটা একটা ফুলের নাম। আকাশ ছোট করে বলে। ও দেখতে কেমন? ছেলেটা দ্রুত তার ফোন থেকে গুগলে সার্চ করে সন্ধ্যামালতী ফুল বের করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ ফোনটি তার হাতে নিয়ে ফুলটির দিকে তাকালো। আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না। বেশ অনেকক্ষণ ফুলটির দিকে চেয়ে হাঁসফাঁস করে। এক পর্যায়ে বিতৃষ্ণা কণ্ঠে বলে, জঘন্য। এরপর ফোনটি ছুঁড়ে ফেলে আবারও চোখ বুজে গাড়ি স্টার্ট দিতে বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আকাশ হঠাৎই শব্দ করে বলে, সন্ধ্যামালতী সুন্দর। ড্রাইভার আর চোখে আকাশের দিকে তাকালো। ভাবছে আকাশের মাথার তার ছিল নাকি। একবার বলে জঘন্য, 2 মিনিট পরেই বলে সুন্দর। আজব পাবলিক। জেডি তার গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। পরনে কালো শার্ট প্যান্ট, তার উপর কালো ওভারকোট। কিচকিচে কালো চোখের মণি দুটো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এতক্ষণ এখানে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভাবনায় মশগুল সে। ডান হাতের 2 আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট। একটু পরপর তাতে একটা করে টান দেয়। জেডির পুরো নাম জ্যাক ডেলটন, সংক্ষেপে সবাই জেডি বলে ডাকে। নামটি এরকম হওয়ার কারণ আছে অবশ্যই। তার বাবা লন্ডনের স্থানীয় মানুষ, এই সূত্রে এই নাম। লন্ডন থেকে বাংলাদেশে আসা, আকাশের সাথে পরিচিত হওয়া, আবার হারিয়ে যাওয়া, আবারও ফিরে আসা, সবকিছুর পেছনে একটা গল্প আছে। জেডির হাইট 6 ফিট, আকাশের হাইটও সেম। জেডির মাথায় কালো চুলগুলো খুব সুন্দরভাবে সেট করা, দুগাল ভর্তি চাপদারি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, সেম আকাশের গায়ের রঙের মতোই। আকাশ আর জেডির মাঝে আহামরি কোনো পার্থক্য নেই, শুধু চোখের মণি ব্যতীত। আকাশের চোখের মণি সোনালি আর জেডির কালো, এটুকুই। তাছাড়া দুজন পাশাপাশি দাঁড়ালে অনেকটা আপন ভাইয়ের মতো লাগে দুজনকে। ভার্সিটিতে অবশ্য তাদের দুজনের খুব নামডাক ছিল। সাধারণত এত বেশি ফর্সা ছেলেরা খুব দুর্লভ। সেখানে আকাশ, ভিরাজ, নওয়ান, এভি, জ্যাক ডালটন, জেডি দুজনাই বেশ সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত ছিল ভার্সিটির সকলের কাছে। অনেকে তো তাদের আপন ভাই বলেই চিনত। কথাগুলো ভেবে জেডি একটু হাসলো, কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন হয়ে গেল। যাকে বলে একেবারে এলোমেলো। জেডির হাসি মিলিয়ে যায়। কোথা থেকে অরুণ এসে দুহাতে জেডি শার্টের কলার ধরে রেগে বলে, জেডি, আকাশ এরকম করছে কেন? সত্যি বলবি, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। জেডির হাত থেকে সিগারেট পড়ে যায়। বিরক্ত হলো ছেলেটি। দুহাতে অরুণের হাত তার কোটের কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দেয়। বিরক্তি কণ্ঠে বলে, এবিকে গিয়ে জিজ্ঞেস কর আমার কাছে কি। ও সন্ধ্যাকে চিনছে না কেন? জেডি ভ্রু কুচকে বলে। হু ইজ সন্ধ্যা? অরুণ দাঁত কিরমির করে বলে, সন্ধ্যা আকাশের বউ। জেডি এত অদ্ভুতভাবে তাকালো যেন পৃথিবীতে কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যা সে মাত্র শুনল। হঠাৎই সে শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ডান হাতে গাড়ি ধরে রাখে। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে। জেডি বহু কষ্টে নিজেকে সামলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।